হ্যালো বন্ধুরা, আজকে আবারও নতুন একটি ড্রামা এক্সপ্লেনেশন করতে চলেছি। এই ড্রামাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো শুরু করা যাক এই ড্রামার প্রথম পার্টের এক্সপ্লেনেশন। আমার নাম ইয়োশি। আমি এখন হাউসওয়াইফ। আমার নিজেকে সেফ রাখতে হবে। আমার শাশুড়ি মা আমার কাছ থেকে খুশি না। আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে যাতে আমি পারফেক্ট হাউসওয়াইফ হতে পারি। আমি খুব ভাগ্যবান আমার বিয়ে পারিবারিকভাবে হয়েছে। ওই যে আমার একমাত্র স্বামী, তার নাম ইউজিন। অনেক হ্যান্ডসাম হওয়ার সাথে সাথে আমাদের কোম্পানির সিইও। আর এটাই আমার স্বপ্নের রাজকুমার। তখন শাশুড়ি মা ইয়োশিকে বলে, এই মেয়ে, ইউজিনকে মেসেজ করতে ভুলে যেও না। ইয়োশি বলে, ওকে মা। তারপর ওই রাতে সে ইউজিনকে মেসেজ করে, কিন্তু তার স্বামী সাহেব তাকে রিপ্লাই করে না। এই দেখে ইয়োশি সেখানে যাওয়ার জন্য চিন্তা করে, কিন্তু সে যখন অফিসের কাছে যায় সেখানে তার স্বামীকে একটা অপরিচিত মেয়ের সাথে দেখে। তারপর ইয়োশি ওই দুইজনকে পিছু করে। তার স্বামী আর অপরিচিত মেয়ে দুইজন একসাথে হোটেলের রুমের মধ্যে যায়। তারপর আমরা ইয়োশিকে ইমোশনাল হতে দেখি। সে চিন্তা করতে থাকে, আমার স্বামী দুশ্চরিত্র মানুষ, আমি আর এই ধান্দাবাজ লোকের সাথে থাকতে পারবো না। তারপর ওই রাতে ইউজিন বাসায় আসে। তখন ইয়োশি বলে, আমার ডিভোর্স চাই। তখন ইউজিন বলে, আমার জীবন এই রকমই, তুমি এত তাড়াতাড়ি ভেঙে পড়ো না। কিন্তু কোনো ব্যাপার না, যে রকমটা তুমি চাইবে, কিন্তু আমার একটা শর্ত আছে। ডিভোর্স 1 মাস পরে হবে। আমি বিশ্বাস করি আজ থেকে 30 দিন পর্যন্ত আমাদের জীবন স্বাভাবিক থাকবে। যদি এই খবর এখন পাবলিক হয়ে যায় তাহলে কোম্পানির ক্ষতি হয়ে যাবে। 1 মাস পর আমি নিজেই অ্যানাউন্স করে দেব, ওকে? তখন ইয়োশি বলে, ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে। তারপর ইউজিন বলে, হ্যাঁ আমি বুঝে গেছি, তোমার এখন প্রপার্টিতে শেয়ার লাগবে। ইয়োশি বলে, না, আমি তোমার কাছে টাকা চাচ্ছি না। তখন ইউজিন বলে, তাহলে তুমি কি চাও? আসলে ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগে ইয়োশির বাবার মৃত্যু হয়েছে, কিন্তু যখন তার নিজের স্বামীর কথা শুনে তার সন্দেহ হয়েছে যে তার স্বামী ওর বাবার মৃত্যুর সাথে জড়িত নয়, তো তার খোঁজ খবর নিতে হবে আসলে সত্যিটা কি। এই কারণে ইউজিনের কাছে শর্ত রাখে যে ইয়োশিকে তার কোম্পানিতে জব দিতে হবে। তারপর ইউজিন ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তখন ইয়োশি সেখান থেকে চলে যায়। তাদের বিয়ে হয়েছে শুধুমাত্র 2 বছর হয়েছে। পরের দিন সকালে যখন ইয়োশি অফিসে পৌঁছায় তখন ইউজিনকে দেখে একদমই পাত্তা দেয় না। এখন ইউজিনের রাগ হতে থাকে, তাই সেখান থেকে সে তার অফিস রুমে চলে যায়। তারপর ইয়োশি সেখানে থাকা সবার জন্য কাপকেক নিয়ে আসে আর সবাইকে দিতে থাকে। তারপর লৌজু ইউজিনের কাছে গিয়ে বলে, বস, আপনি কি ভাবির হাতের কাপকেক খেতে পছন্দ করবেন? ইউজিন তো খেতে চায়, কিন্তু লৌজু বলে, কি বস, আপনি তো প্রতিদিনই ঘরে খেয়ে থাকেন, আমাদেরও এনজয় করার সুযোগ দিন। এই কথা শোনার পর ইউজিন অনেক রাগ করে। তারপর সে লৌজুকে বলে, 10 মিটার দূরে যাও আর সেখান থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে আসো। আর হ্যাঁ, হেঁটে যাবে, এখন আমার সামনে থেকে যাও। তারপর ইউজিনের অফিসে একটা নতুন মেয়ের এন্ট্রি হয়। তার নাম শিশু। এইটা তো ওই মেয়েটা যাকে ইয়োশি ইউজিনের সাথে দেখেছিল। ও এখানে কি করছে? এখন ইয়োশির সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে। ও চিন্তা করে তাহলে ইউজিনের সাথে এই মেয়েটির কোনো চক্কর টক্কর চলছে। খারাপ খবর এটাই যে আজ থেকে শিশু কোম্পানির ডিরেক্টর। কিন্তু মজার ব্যাপার এই যে এই মেয়ে ইয়োশির ক্লাসমেট। দুইজন একে অপরকে খুব ভালোভাবে জানে। তারপর ইয়োশি বলে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, ড্রামাবাজ মেয়ে, সব সময় অবাক করে দাও। তখন ও বলে, সম্মানের সাথে কথা বলো, আমি এখন তোমার বস। ইয়োশি বলে, হতে পারো বস, তাহলে আমি কি করব? এই দুইজন তো একে অপরের শত্রু হয়ে গেছে, এদের কথাবার্তা শেষ হচ্ছে না। ওই দিন শিশু ইউজিনের কাছে ইয়োশির ব্যাপারে কমপ্লেন করে বলে, এই বেয়াদব মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে। এই কথা শুনে ইয়োশি সত্যি থাপ্পড় মারে আর বলে, দেখো, তোমার অনুভব করাও জরুরি। যদি ওকে থাপ্পড় মারতাম তাহলে এইভাবেই মারতাম। আমি তার ইচ্ছা পূরণ করে দিয়েছি, এখানে আমার কোনো ভুল নেই, আমি চলে যাচ্ছি, বাই। রাতে ইয়োশি আর শাশুড়ি মায়ের একে অপরের সাথে কথা কাটাকাটি হয়। তখন ইয়োশি শাশুড়ি মাকে বলে, আজ থেকে আমি আপনার কোনো কথা মানব না। যদি আপনি আমাকে পছন্দ না করেন তাহলে অন্য কাউকে নিয়ে আসেন। এই কথা শুনে শাশুড়ি মা রাগ করেন।
তখন ইউজিন দুজনকে থামিয়ে দিয়ে নিজের মাকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরে ইয়োশিকে বলে, এটা ঘর, কোনো কোর্ট না। 1 মাস পর্যন্ত শান্তিভাবে থাকতে পারো না? ইয়োশি বলে, না, তুমি যে আমার সুখ শান্তি নষ্ট করছো তার বেলায় কি। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর ইয়োশিকে আমরা হাসপাতালে দেখি। একটা মেয়ে ওকে বলে, অভিনন্দন, তুমি মা হতে চলেছো। আর এই কথা কে কে জানে তা আমরা জানি না। কে কে জানে সেটা খুব তাড়াতাড়ি জানা যাবে। তারপর আমরা দেখি ইউজিনের পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সে নিজেই নিজেকে বলে, আমি কেন ওর ব্যাপারে চিন্তা করছি? আমার কাজে মনোযোগ দেওয়া উচিত। কাজ তো হচ্ছেই না। এই চিন্তায় অফিসের মধ্যে অদ্ভুত ধরনের ব্যবহার করতে থাকে, আর মন খারাপ করে ইয়োশিকে বলে, চলো, তোমার সাথে কথা বলার আছে। শোনো, তুমি আমার পুরাতন স্ত্রী। শরমের থেকে বাঁচার জন্য আমরা একে অপরের থেকে দূরে থাকব। যদি এই রকম না করি তাহলে সবাই সন্দেহ করবে। ও বলে, আচ্ছা, আমার পুরাতন স্বামী, তুমি আমাকে কেন মিস করছো? ইউজিন বলে, তুমি এখনো আমার স্ত্রী। আমাদের ডিভোর্সের ব্যাপারে কেউ কিছুই জানে না, তাই দয়া করে ভালোভাবে থাকো। এই কথা শুনে ইয়োশি রোমান্টিক মুডে ইউজিনের কাছে যায়, আর থাপ্পড় মারার পর ইউজিনকে বলে, প্রথম কথা, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন না। দ্বিতীয় কথা, আমাদের ডিভোর্স হয়ে গেছে। তৃতীয় কথা, আমাকে বারবার এখানে ডাকবে না। বুঝতে পেরেছো? নাকি আবার প্রথম থেকে বোঝাবো? মনে হয় ইয়োশির কথা ইউজিন বুঝতে পেরেছে, সে কারণে চুপ করে আছে। শিশু ইয়োশির কাছে প্রতিশোধ নিতে চাইছিল, কিন্তু তার প্ল্যান নিজের গলায় পড়ে যায়। ইয়োশির জায়গায় অন্য কাউকে ভয় দেখিয়ে দেয়, কিন্তু তখন শিশু সেখান থেকে পালিয়ে যায়। তারপর ইয়োশি ফ্লোরের মুসলি দিয়ে ওর পেছনে দৌড়ায়, কিন্তু শিশু আবার ইয়োশির ব্যাপারে ইউজিনের কাছে কমপ্লেন করে। তখন ইউজিন ইয়োশিকে বলে, অনেক হয়েছে, তুমি এখান থেকে চলে যাও। তারপর ইয়োশি ইউজিনের কানে বলে, আচ্ছা, কেন তুমি এসব করছো? চুক্তিপত্রের পয়েন্ট মনে নেই? যদি আমি এখান থেকে যাই তাহলে আমার মুখ খুলে যাবে। চিন্তা করো, পরে বলতে পারবে না যে আমি ধমক দেই নাই। এই কথা শুনে ইউজিন নিজের ডিসিশন ফেরত নেয়। সে কোনো অ্যাকশন নেয় না। ইয়োশি বারবার নিজের সাবেক স্বামীকে ইগনোর করছে। এই ব্যাপারটা ইউজিনকে খুব বিরক্ত করছে। ওর ডিভোর্স দিয়ে এখন আফসোস করছে। আসলে এই দুইজনের মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বলতে গেলে ওদের দুই পরিবারের মধ্যে বিজনেস বিয়ে হয়েছে, আর ভালোবাসা তো একে অপরের মধ্যে ছিলই না। এদের জীবন তো ঠিকঠাক ছিলই না। সকালে ইয়োশি ঘুম থেকে ওঠে, কিন্তু অফিসে যাওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছিল। সে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসে, আর ইউজিনকে বলে, তুমি কি আমাকে লিফট দিবে? আমি তোমাকে এটার টাকা দিয়ে দেব। তখন ইউজিন বলে, যাও, তোমার ঘুম পুরা শেষ করে আসো। তুমি অফিসে যেয়ে কি করবে? তুমি দেরি করে ফেলেছো। এখন এখানে পড়ে থাকো, আমি চলে যাচ্ছি। ইউজিন ইয়োশিকে নিয়ে যায় না, আর ইয়োশির অনেক রাগ হয়, আর সে যে কোনোভাবে অফিসে যেতে চায়। তারপর সে সাইকেলে করে সেখান থেকে বের হয়ে আসে, আর ও যখন ইউজিনের সামনে দিয়ে যাচ্ছিল তখন ইউজিন অনেক অবাক হয়ে যায়। যখন ইয়োশি অফিসে যায় তখন তার সামনে তার শত্রু শিশুর সাথে দেখা হয়। তারপর শিশু ইয়োশিকে বলে, আসো, বাজি লাগায়। যদি কোম্পানিতে আমার পারফরমেন্স ভালো হয় তুমি এই সিটি থেকে পালিয়ে যেও। তারপর ইয়োশি বলে, আচ্ছা, যদি আমি জিতে যাই তাহলে তুমি এই দেশ ছেড়ে চলে যেও। বেশি শখ হওয়ার কিছুই নেই, তুমি নিজের কাজে মনোযোগ দাও, বাই। ইয়োশি যে কোনোভাবে এই বাজিতে জিততে চায়। এই কারণে ইয়োশি অনেক কষ্ট করছিল। এখানে আমরা জানতে পারি ইয়োশি অনেক ভালো ডিজাইনার। যখন ইউজিন ইয়োশিকে দিনরাত অফিসে বসে থাকতে দেখে তখন ইউজিন চিন্তা করতে থাকে, এই মেয়ে তো কাজের জন্য অনেক কষ্ট করছে। তারপর ইউজিন গাড়িতে বসে ইয়োশির জন্য অপেক্ষা করতে থাকে, আর ইউজিনের মতলব ছিল ইয়োশিকে লিফট দেওয়া। কিন্তু যখন ইয়োশি অফিস থেকে বের হয়ে আসে তখন সেখানে একটা হ্যান্ডসাম ছেলে আসে, আর তার নাম সুপারস্টার লোসি। ও ইয়োশিকে বলে, বিউটিফুল লেডি, আসো, বসে একসাথে বাড়ি যাই। তখন ইয়োশি বলে, তুমি এখানে কিভাবে আসলে? এই দুজন একে অপরকে আগে থেকেই চিনত, আর ইউজিন এইরকম কষ্টদায়ক দৃশ্য দেখে নিজের রক্ত গরম করে ফেলে। আরে গাধা, তুমি তো ইয়োশিকে ডিভোর্স দিয়েছো, তাহলে তুমি কেন এত জেলাস ফিল করছো? এখন কাহিনীতে আসা যাক। আসলে এইরকম হয় যে ইয়োশি লোসির সাথে চলে যায়। তখন ইউজিন দেখতে থাকে আর চিন্তা করে যে বাহ, কি সারপ্রাইজ ছিল। তারপর আমরা দেখি ইউজিনের মা ডিভোর্স পেপার সম্পর্কে জানতে পারে।
এই ব্যাপার জানতে পেরেও সে অনেক খুশি হয় আর নিজের ছেলেকে বলে, তুমি ঠিক কাজ করেছো, ওই বেয়াদব মেয়ে এই ঘরে থাকার যোগ্য না। ওর সব জিনিসপত্র আমি গুছিয়ে রেখেছি, আজকের পর ইয়োশির চেহারা দেখা যাবে না। ইউজিনের এই ব্যাপারে চিন্তা হচ্ছিল যে এত রাতে ইয়োশি কোথায় যাবে। তারপর ইয়োশি বাসায় পৌঁছে যায়। রোসি তার সাথেই ছিল। তখন শাশুড়ির মা ইয়োশির সামনে আসে আর তাকে বলে যে, বাহ, কি ব্যাপার, এত তাড়াতাড়ি তুমি অন্য একটা ছেলে ম্যানেজ করে ফেলেছো, তুমি তো অনেক গিয়ারে আছো। এই নাও তোমার জিনিসপত্র আর তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তখন ইউজিন দৌড়ে সেখানে চলে আসে আর ইয়োশিকে বলে, প্লিজ যেও না। কিন্তু ইয়োশি একটাও কথা শোনে না আর সেখান থেকে চলে আসে। আর ইউজিনের মন খারাপ হয়ে যায়, কিন্তু ও শান্তিতে বসে থাকে না। তখন অ্যাসিস্ট্যান্ট ইউজিনকে বলে, রোসি অনেক বিখ্যাত সুপারস্টার আর হাজার হাজার মেয়ে তার জন্য পাগল। এ কথা জেনে আরও অনেক বেশি মন খারাপ হয়ে যায় আর সোজা ইয়োশির কাছে পৌঁছে যায় আর ওকে বলে, চলো বাসায় যাই। তখন ইয়োশি বলে, কিছুক্ষণ আগে তোমার মা আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে, আমি আবার ফিরে যাব না। তখন ইউজিন বলে, আমি তো তোমাকে কিছু বলিনি, চলো আমার সাথে। আর ইয়োশিও বারণ করে দেয়। তখন ইউজিন ওর কানে বলে, এখনো 1 মাস পূরণ হয়নি, তোমাকে আমার সাথে যেতেই হবে, তা না হলে আমার মুখ খুলে যাবে। তখন সেখানে লসি আসে আর ইউজিনকে বলে, আরে কানা, রাতে সানগ্লাস কে পরে? তখন লসি বলে, এখানে কিছু পোড়া গন্ধ আসছে, তুমি আমার মতো এত পপুলার না। তারপর ইউজিন হাসে আর ইয়োশির হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু ইয়োশি ইউজিনের সাথে যেতে চায় না। ইউজিনও রাগী ছেলে আর ইউজিন ইয়োশিকে কোলে তুলে গাড়িতে বসায়। আর দুইজনে যখন পৌঁছায় তখন ইউজিন ইয়োশিকে বলে, আজ থেকে তুমি এখানে থাকবে, বুঝতে পেরেছো? তারপর ইয়োশি চিন্তা করে যে এটা তো ওই জায়গা যেখানে আমি ইউজিন আর শিশুকে একসাথে দেখেছিলাম। আর ইয়োশি নাম নিয়েছে, শাকচুন্নি এসে হাজির হয়েছে। তখন শিশু বলে, তুমি এখানে কি করছো? তারপর ইয়োশি বলে, এই কথা তো আমার তোমাকে জিজ্ঞেস করতে হবে, আমি তো আমার স্বামীর সাথে ঘরে এসেছি, তুমি এখানে কেন এসেছো? তখন ইয়োশি জানতে পারে ওর স্বামী নির্দোষ, ওর শিশুর সাথে কোনো সম্পর্ক ছিল না। শিশু জেনে বুঝে ইয়োশিকে এটা ফিল করিয়েছে যে ইউজিন ওকে পছন্দ করে, ও তার উদ্দেশ্যে সফল হয়েছে। ও এই দুইজনকে আলাদা করতে চেয়েছিল, কিন্তু ইয়োশি এই শাকচুন্নির ছলনা বুঝে গেছে, আবার ওর ছলনায় পড়বে না। ইয়োশি শিশুকে বলে, আমি আমার স্বামীর সাথে এসেছি, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। আর ওকে বাহিরে বের করে দেয়। তখন শিশু চিন্তা করে যে কোনো ব্যাপার না, ইউজিনের মা আমার সাথে আছে, ইউজিনের মা আমাকে বলেছে ইউজিনের ডিভোর্সের ব্যাপারে, আর আমি এখান থেকে যাব না। তখন দেখার চেষ্টা করছিল এই লোক কি করছে, কিন্তু ঘরের মধ্যে রোমান্টিক মুভি চলছে। তখন ইউজিন তার সাবেক স্ত্রীকে বলে, তোমার হৃদয় অনেক জোরে ধকধক করছে, এটার মানে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার স্ত্রী হয়েই থাকো। তোমাকে ডিভোর্স দিয়ে আমি আফসোস করছি, এখনো সময় আছে, আমরা আবার এক হয়ে যাই। তখন ইয়োশি বলে, এই রোমিও, বাস্তবে আয়, আমি ভয় পাওয়ার কারণে আমার হৃদয় ধুকধুক করছে, আমি তোমাকে কেন ভালোবাসবো, আমি তোমাকে ভালোবাসি না। আজ তোর মিথ্যে কথা শুনে আমার বমি আসছে। সকাল হলে ইউজিন ঘুম থেকে ওঠে, কিন্তু এ কি, তার হাত তো টেবিলের সাথে বেঁধে রাখা, অবস্থা বেশ খারাপ, ঘাড়ও ব্যথা হয়ে আছে। ইউজিন ভাবে কাল রাতে ও আমার সাথে কি করেছে, বেঈমান আমায় একা রেখেই চলে গেছে, গলার টাই দিয়ে টেবিলের সাথে আমায় বেঁধে রেখে চলে গেছে। ইউজিন উঠে দ্রুত রেডি হয়ে অফিসে যায়। ইয়োশি অনেক ঘাবড়ে আছে। ইউজিন তাকে আর চোখে দেখে, তার হাতে একটি স্প্রে বোতল। অ্যাসিস্ট্যান্ট ইউজিনকে বলে, বস, আপনি তো মেয়েটির মুখে পানি দিয়ে ভরে দিয়েছেন, থাক এখন এসব বাদ দিন। নিজের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। এরপর ইয়োশির কাছে ডিকে কোম্পানির কল আসে। কোম্পানির লোক তাকে কল দিয়ে ভালো স্যালারির জব অফার করে, কিন্তু ইয়োশি এই জব অফার গ্রহণ করতে চায় না, কারণ সে তো তার বাবার মৃত্যুর সত্যটা জানতে এখানে এসেছে। অন্যদিকে দেখা যায় ডিকে গ্রুপের প্রেসিডেন্ট মোচন অনেক আপসেট হয়ে যায়। তার কোম্পানি জুয়েলারি ইনভেস্টমেন্টের নাম্বার 1, সে চায় না কোনোভাবে ইউজিনের কোম্পানি তার আগে চলে যাক। এ কারণে কোম্পানির সিইও মিস্টার মোচেন ইয়োশিকে নিজের কোম্পানিতে নিতে চায়। এরপর মিস্টার মোচেন ইয়োশির সাথে দেখা করতে চলে আসে। দেখা হতে হ্যালো হাই না বলে মিস্টার মোচেন ইয়োশিকে বলে, আই লাভ ইউ, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ইউজিন এসব দাঁড়িয়ে দেখছিল। ইয়োশি মিস্টার মোচেনের সাথে আগেও দেখা করেছে,
ইয়োশি বলে, আমি তোমার নাম জানি না। এ কথা শুনে সে বলে, আমার নাম মোচেন, আমি ডিকে গ্রুপের চেয়ারম্যান। এখন বলো তুমি কি ভাবলে? ইয়োশি তখন বলে, তুমি তো এখানে হঠাৎ করেই চলে এসেছো, কিন্তু আমার তো কোম্পানি পরিবর্তন করার কোনো ইচ্ছে নেই। যদি হয় তাহলে বলবো। তখন মোচেন বলে, ওকে, যদি মুড চেঞ্জ হয় তাহলে আমাকে জানাবে। এ কথা বলে মোচেন তো চলে গেল, কিন্তু ইউজিনের রক্ত গরম করে দিয়ে গেল। ইউজিনকে দেখে অ্যাসিস্ট্যান্ট বলে, বস তরমুজ খাও, শরীর ঠান্ডা হয়ে যাবে। এরপর আমরা দেখি মিস্টার মোচেন ইয়োশির সাথে বারবার এসে দেখা করে। এ কারণে ইউজিনের ঘুম হারাম হয়ে গেছে। এসব দেখতে দেখতে সে রেগে ভেতরে ভেতরে জ্বলে পড়ে যাচ্ছিল। একদিন যখন ইয়োশি তার কাজ শেষ করে অফিস থেকে বের হয়ে যাচ্ছিল, তখন ইউজিন এসে তাকে বলে, তোমার আরও কিছু কাজ করতে হবে। ইয়োশি বলে, কোন খুশিতে? আমি তো সব কাজ শেষ করেছি। তখন ইউজিন বলে, ওই দেখো, সব লোকেরা কাজ করছে, তোমার এখান থেকে যাওয়া উচিত না। এ কথা শুনে ইয়োশি বলে, তোমার বেসুরে গলায় বলা কথায় কোনো কাজ হবে না, আমি চলে যাচ্ছি, তুমি এখানেই পড়ে থাকো। ইয়োশিকে আটকাতে ইউজিন ব্যর্থ হয়। সেই রাতে ইউজিন যখন বাসায় ফিরে যায়, তখন টেবিলের ওপর রাখা ফুল দেখতে পায়। এরপর আর কি, সে ফুলগুলো হাতে নিয়ে সামনে থাকা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর বলে, আজকের পর আমি আমার বাসায় অন্য লোকের দেওয়া কিছুই দেখতে চাই না। তখন ইয়োশি বলে, এই ফুল আমি নিজের টাকায় অর্ডার করেছি, তুমি এটা কেন ডাস্টবিনে ফেলেছো? তখন ইউজিন বলে, তুমি ওই বান্দর লোকটার সাথে বারবার কেন দেখা করছো? তার ক্যারেক্টার ভালো না, সে একজন প্লে বয়, তার থেকে দূরে থাকো। আমার কথা বিশ্বাস না হলে অনলাইনে সার্চ করে দেখে নিও। ইয়োশি তখন ফোন হাতে নিয়ে বলে, ও আচ্ছা, ইন্টারনেটে তো শুধু তোমার স্ক্যান্ডাল দেখাচ্ছে। এই মেয়ে তোমার কততম প্রিয়তমা, নাম বলতে পারবে? ইউজিন বলে, এসব রিপোর্টারদের চাল, খারাপ অ্যাঙ্গেল থেকে ছবি তুলে লোকেদের বদনাম করে। আমি তোমায় ঠকাচ্ছি না, কিন্তু তুমি কেন এত চিন্তিত হচ্ছ? তোমার ওর সাথে কোনো চক্কর চলছে না তো? তখন ইয়োশি বলে, বাহ জনাব, একে তো করছো চুরি, তার ওপর আবার করছো চুরির জেরা। ভুল করবা নিজে আর দায় চাপিয়ে দেবা আমার ওপর। দুজন ঝগড়া করতে থাকে। ঠিক তখন দরজার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে ইয়োশি মনে মনে বলে, শাকচুন্নি চলে এসেছে। ইউজিন ইয়োশিকে কোলে তুলে শিশুকে বলে, তোমাদের ডিভোর্স এখনো হয়নি, আর না কখনো হবে। আমরা হাজব্যান্ড ওয়াইফ, এখন তুমি এখান থেকে বিদেয় হও। ইয়োশি বলে, বেশরম, তুমি এইভাবে প্রবলেম সলভ করো? ছাড়ো ছাড়ো আমায়। এ কথা বলে ইয়োশি রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে মুচকি হাসতে থাকে। তার মনের ঘন্টা বাজতে থাকে। এরপর ইয়োশি নিজে নিজে বলে, এই বান্দর ছেলেকে বিশ্বাস করার যোগ্য নয়, ওকে ভালোবাসা বৃথা। এরপর আমরা জানতে পারি ইউজিনের মা শিশুকে তার পরবর্তী ছেলের বউ করতে চায়। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর এ কারণে শিশু তো অনেক খুশি। এখন শুধু তাকে ইউজিনকে পটাতে হবে। মা তো রাজি হয়েই গেছে, এখন তার রাস্তা ক্লিয়ার। পরের দৃশ্যে দেখা যায় ইউজিন ইয়োশির কাছে গিয়ে বলে, আজ আমি আমাদের পুরানো বাড়িতে যাচ্ছি, ভাবলাম তোমাকে জানাই। ইয়োশি বলে, ওকে, আমিও তোমার সাথে যেতে চাই। আমার নেকলেস তোমার বাড়িতে রয়ে গেছে, সেটা নিয়ে আসবো। এরপর দুজন একসাথে বাড়ি যায়, কিন্তু শিশু আগে থেকে সে বাড়িতে এসে অবস্থান করছে। ইউজিনের মা তাকে ইউজিনের রুমে থাকতে দিয়েছে। এইদিকে ইউজিন ইয়োশিকে বলে, তুমি রুমে যাও, আমি খাবারের ব্যবস্থা করি। ইয়োশি রুমে গিয়ে দেখে, এ কি, শিশু তো ইউজিনের বিছানায় শুয়ে আছে। চালাক ইয়োশি ফোন বের করে তা ভিডিও করে রাখে। এরপর শিশুকে বলে, বেশরম মেয়ে, অন্যের রুমে ঢুকে এসব কাজ করছো। দুজন ঝগড়া করতে শুরু করে। শিশু ভিডিও ডিলিট করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। ইয়োশি তাকে বলে, যদি তুমি খারাপ কিছু করার চেষ্টা করো তাহলে আমি এই ভিডিও অনলাইনে ছেড়ে দেব, বুঝছো? ইউজিন এসে শিশুকে দেখে আর তার উপর রেগে যায়। এরপর বলে, এখান থেকে যাও, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। বেচারি শিশু কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ইয়োশিও সেখান থেকে চলে যাবার সময় ইউজিন তার হাত ধরে আটকায় আর বলে, আমি জানি না ও কেন এখানে এসেছে। ইয়োশি বলে, ও আচ্ছা, তোমার মা তো তাকে ঘরের বউ বানাতে চায়, তাই এখানে নিয়ে এসেছে। আমি তোমার সাথে ঝামেলা করতে চাই না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর এখানে এই পর্বটি শেষ হয়ে যায়। বন্ধুরা, পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সুপারস্টার লোশি ইয়োশির সাথে দেখা করতে আসে। লোশি বলে, এই মেয়ে, আমার দিকে তাকাও, দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। আমি সুপারস্টার লোশি, তোমার ধ্যান কোথায় আছে? ইয়োশি মোবাইলের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে সে অনেক ব্যস্ত। সে তার মোবাইলে ভিডিও ক্লিপ দেখছে।
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইউজেন যখন তাকে হসপিটালে নিয়ে আসে তখন ইউজেনের চেহারায় চিন্তার ভাঁজ লক্ষ্য করা যায়। লসি জিজ্ঞেস করে, তুমি প্রেগনেন্সির ব্যাপারে সবার কাছে আর কতদিন লুকাবে? একদিন না একদিন সবাই জেনেই যাবে। ইয়োশি বলে, এখানে আমায় দেখতে আসার জন্য ধন্যবাদ, আমি অনেক খুশি হয়েছি। লসি তাকে বলে, ইউজিন পাবলিকলি বলেছে তুমি তার ওয়াইফ, এটা তো গুড নিউজ। লসি এটা শুনে বলে, এটা কেমন ডিভোর্স? তোমরা দুইজন আলাদা আছো নাকি একসাথে? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি এখনো তাকে ভালোবাসো? এই মেয়ে, বলো ব্যাপারটা কি? ইয়োশি বলে, সত্যি এটাই যে ইউজিন অনেক বদলে গেছে। ডিভোর্সের পর সে আফসোস করছে, সব সময় আমার খেয়াল রাখে, নিজের কাছ থেকে দূরে যেতে দেয় না। যদি সে এমন হতে থাকে তাহলে একদিন না একদিন আমি তাকে ভালোবেসে ফেলবো। লসি এটা শুনে বলে, তাহলে তুমি ডিভোর্স কেন নিলে? সে তো ভালোবাসা বিশ্বাস করে না, তুমি তো তাকে ধোঁকাবাজ ভাবতে। ইয়োশি বলে, তাহলে আমি এখন কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা দুজন বলো। আমাদের মধ্যে কিছু পার্সোনাল ইস্যু আছে যা এখনো খোলাসা হয়নি, যেমন আমার বাবার মৃত্যুর রহস্য। নিশি জিজ্ঞেস করে, তুমি কি কখনো তার কাছে তোমার বাবার মৃত্যুর ব্যাপারে জানতে চেয়েছো? হতে পারে সে এসবের সাথে জড়িত না। ইয়োশি বলে, হ্যাঁ, কথা তো সত্য, আমাকে ভাবতে দাও। এরপর সেখানে প্লেবয় মোজান চলে আসে। সুপারস্টার লসি ইয়োশিকে বলে, তুমি তোমার খেয়াল রেখো, আমাকে এখন যেতে হবে। মোচান ইয়োশিকে হাই হ্যালো বলার আগে তখনই সেখানে ইয়োজিন চলে আসে। ভেতরে মোচানকে দেখে বলে, ওই মিস্টার প্লেবয়, আমার এসব ফুলে অ্যালার্জি আছে, তোমার সাথে এসবও বাইরে নিয়ে যাও। মোচান বলে, মোটেও না, তোমার আমায় নিয়ে অ্যালার্জি আছে, এই ফুলে নয়। ইয়োশি, পরে দেখা হবে, আমাকে এখন যেতে হবে। মোচান চলে যাবার পর ইয়োশি ইউজিনকে জিজ্ঞেস করে, মিস্টার এক্স হাজব্যান্ড, তোমার কবে থেকে আবার অ্যালার্জি হলো? ইউজিন বলে, আমার ওই বান্দরে অ্যালার্জি, যখন তাকে দেখি আমার রক্ত গরম হয়ে যায়। তুমি তার সাথে দেখা করো কেন? ইয়োশি এই কথা শুনে মুচকি হাসতে থাকে। ইউজিন তার পাশে বসে থাকে। সে তো ইয়োশির কাছ থেকে মোটেও যেতে রাজি না। ইয়োশি কিছুটা আনমনা হয়ে যায়। আর তখন তার অ্যাসিস্ট্যান্টের বলা কথা তার মনে পড়ে। সে বলেছিল ইউজিন কিভাবে তার পরিবারকে সাহায্য করেছিল, কিভাবে তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছিল। ইয়োশি অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করেছিল, ইউজিন কেন এসব করেছে? অ্যাসিস্ট্যান্ট বলেছিল, সে শুধু তোমায় নিয়েই চিন্তিত, সে শুধু তোমায় খুশি দেখতে চায়, আর সে তোমার জন্য যে কোনো কিছু করতে রাজি। ইয়োশি এসব ভেবে মুচকি হাসে, কিন্তু যখন সে অপর পাশে ঘুরে তখন আমরা দেখতে পাই ইউজিন তার একদম মাথার কাছে এসে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ইয়োশিকে জিজ্ঞেস করে, ডার্লিং, তোমার কি ঘুম আসছে না? ইয়োশি বলে, তোমার কি আর কোনো কাজ নেই? যাও গিয়ে কোম্পানি সামলাও। ইউজিন তাকে বলে, তোমার থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে কিছুই না, তোমার জন্য বিজনেস তো কুরবান করে দিতে পারি জান। ইয়োশি বলে, তুমি ইউজিন তো, তুমি কোনো রোবট নাও তো, দেখি আমায় দেখতে দাও। ইউজিন বলে, ঠিক আছে, ভালো করে চেক করো, আমি তো এখানেই আছি। ইয়োশি বলে, যাও বেশরম, এটা হসপিটাল, তোমার বাড়ি না। আর তুমি এখান থেকে বিদেয় হচ্ছ না কেন? তুমি আমায় একটু শান্তিমতো ঘুমাতে দাও। সে বলে, রাত অনেক হয়েছে, তাই আমি এখান থেকে যাচ্ছি না, আমি তোমার পাশেই শুয়ে থাকি। ইয়োশি বলে, এই বোকা, আমি পেশেন্ট, কিছুটা দূরে যাও। ইউজিন বলে, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই, অনেক দিন পর সুযোগ পেয়েছি, আমরা তো পরিবার, তাই না? এইটুকু হক তো আমার আছে। ইয়োশি বলে, থ্যাঙ্কস আমার পরিবারকে সাহায্য করার জন্য। ইউজিন বলে, ইয়োশি, আমি তোমায় ভালোবাসি, সব সময় তোমার সাথে থাকতে চাই, আমি অন্য কাউকে এতটা বিশ্বাস করি না যতটা তোমায় করি। ইউজিনের কথা শুনে ইয়োশির হৃদয় গলে যায়। সে তার এক্স হাজব্যান্ডকে জড়িয়ে ধরে বলে, আমি কি তোমায় একটা কথা জিজ্ঞেস করতে পারি? মিথ্যে বলো না। সে বলল, হ্যাঁ। আচ্ছা, জিজ্ঞেস করো। ইয়োশি জিজ্ঞেস করে, আমার বাবার মৃত্যু কি অ্যাক্সিডেন্টাল ছিল? ইউজিন বলে, আমার ইনফরমেশন অনুযায়ী তার মৃত্যু একটি দুর্ঘটনা ছিল, তার চলে যাওয়ার কারণে আমিও অনেক কষ্ট পেয়েছি, কিন্তু চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আমি তোমায় সত্যি অনেক ভালোবাসি, আর সব সময় আমি তোমার খেয়াল রাখবো। ইয়োশি ইউজিনের কথা বিশ্বাস করে, মনে হয় তার সন্দেহ দূর হয়ে গেছে। কিছুদিন পর এমন হয় যে ইয়োশি কিছু বিডিং ডকুমেন্টস দেখে তার হাজবেন্ড ইউজিনের ওপর আবারও সন্দেহ করে। ইয়োশির মনে হয় তার বাবার মৃত্যুতে ইউজিনের অনেক লাভ হয়েছে। ইয়োশি ভাবে, ইউজিন এটা কিভাবে করতে পারলো? সে কি আমায় তাহলে মিথ্যে বলেছে? এই বিষয়টি আমার লসির সাথে শেয়ার করতে হবে। সেদিন সন্ধ্যায় লসি ইয়োশির সাথে দেখা করে। লসি জিজ্ঞেস করে, তুমি যা বলছো আমায় তা কি আসলেই সত্যি? ইয়োশি বলে, আমি কিছুই বুঝতে পারছি না,
আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে বাবার মৃত্যু অ্যাক্সিডেন্টাল ছিল। লোসি বলে সে বিশ্বাসের যোগ্য না, তার কোনো কথায় আমার বিশ্বাস হয় না। নিশু তখন বলে, এখন তো আমাদের সত্যিটা জানতেই হবে, আমাদের টাচে থাকতে হবে। শোনো ইয়োশি, তুমি এখন প্রেগনেন্ট, একদম টেনশন করবে না। নাও। টেনশনের কথা বলতেই টেনশন হাজির। শিশুও সেখানে লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলে। সে তো ইয়োশির ওপর প্রতিশোধ নিতে চায়। ইয়োশি তাদের দুইজনকে বলে, এই কথা ইউজিন যেন কোনোভাবেই জানতে না পারে, এখন আমায় যেতে হবে। এইদিকে শিশু গাড়িতে বসে ইয়োশির অপেক্ষা করছে। সে নিজে নিজে ভাবে, যদি ইউজিনের পরিবার ইয়োশির প্রেগনেন্সির ব্যাপারে জানতে পারে তাহলে তাকে মেনে নেবে। তার সন্তান বেঁচে থাকা আমার জন্য ক্ষতিকর, তাই আমি আজকে তার খেলা শেষ করে দেব। শিশু ফুল স্পিডে গাড়ি নিয়ে ইয়োশির দিকে যেতে থাকে। মনে হচ্ছে এই মেয়েটি ইয়োশিকে আজ মেরেই ফেলবে। কিন্তু হঠাৎ ইউজিন তখন এসে ইয়োশিকে টেনে সাইডে নিয়ে আসে আর জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ইয়োশি বলে, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। চারপাশে সবাই তাকিয়ে দেখছে, ছাড়ো আমায়। ইউজিন বলে, তোমার তো হসপিটালে যাওয়ার কথা ছিল, এখানে কেন? যাই হোক, বাড়ি চলো। ইউজিন তার হাত ধরার চেষ্টা করে যাতে তাকে সাথে নিয়ে যেতে পারে, কিন্তু ইয়োশি তা করতে চায় না, কারণ তার মনে তো আবারও ঘৃণা জন্মেছে। এরপর আমরা জানতে পারি ইয়োশির বাবার মৃত্যু ফ্যাক্টরিতে আগুন লাগার কারণে হয়েছিল। ইউজিনের মনে হচ্ছে তার আর ইয়োশির মধ্যে সব ভুল ধারণা দূর হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এরকম কিছু হয়নি। তার তাড়াতাড়ি উপলব্ধি হয় যে এই মামলা এখনো সমাধান হয়নি। ইয়োশি ইউজিনের সাথে কথা বলছে না, আর ইউজিনের কোনো কথা মানছে না। তখন ইউজিন চিন্তা করে, এখন কি হয়েছে, এই মেয়ে আমার উপর কেন রেগে আছে? তারপর কোম্পানির ম্যাটেরিয়াল সাপ্লায়ার হঠাৎ করে কন্ট্রাক্ট শেষ করে দেয়। এটা তো একদম ঠিক হয়নি, খুব তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে কয়েক কোটি টাকার লস হয়ে যাবে। তারপর ইয়োশি মোচানের সাথে দেখা করে। এখন এই লোকটা ইয়োশিকে সাহায্য করতে পারে। ভাগ্যক্রমে ইয়োশিকে না বলে না, মোচান রাজি হয়ে যায়। কিন্তু এই কথা যখন তাড়াতাড়ি মিডিয়ায় লিক হয়ে যায়, আর এটাও না প্রেগনেন্সির ব্যাপারটাও, এটা তো খুব ঝামেলা হয়ে গেছে, লোক বাজে বাজে কথা বলছে। তখন মোচান বলে, আমি তো রাতারাতি তোমার বাচ্চার বাবা হয়ে গেলাম, আমার রেপুটেশনের 12টা বেজে গেছে। তারপর ইয়োশি বলে, এই বাচ্চা ইউজিনের। মৌচান বলে, হ্যাঁ আমি জানি এই বাচ্চা ইউজিনের, কিন্তু ইউজিন তোমাকে কেন ডিভোর্স দিয়েছে? ইউজিন তো খুব খারাপ একটা মানুষ, ইউজিনের তো তোমার প্রতি কোনো চিন্তাই নেই। নাম নিয়েছে, লোক হাজির হয়ে গেছে। তখন ইউজিন ইয়োশিকে বলে, এত বড় একটা কথা তুমি আমার কাছ থেকে লুকিয়েছো কেন? এখন আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? তখন ইয়োশি বলে, আমাকে ভুল বুঝো না ইউজিন, আমি কোনো চিটিং করিনি। সেখানে শাশুড়ি মাও চলে এসেছে। শাশুড়ি মা ইয়োশির ওপর হাত উঠাতে যাচ্ছিল, কিন্তু ইউজিন তাকে থামায়। তখন ইয়োশির মা বলে, বেহায়া মেয়ে, এখান থেকে বের হয়ে যাও। আমরা কি জানি এই বাচ্চা কার? তুমি আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছো। আজ থেকে আমার ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তখন ইয়োশি বলে, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমারও ইউজিনের সাথে থাকার কোনো শখ নেই। তারপর ইয়োশি সেখান থেকে চলে যায়, কিন্তু তখন ইউজিন ইয়োশিকে থামাতে পারে না। তারপর হয় যে ইয়োশি তার অফিস থেকে নিজের সব জিনিসপত্র প্যাক করতে থাকে। ইয়োশি এখানে জব করতে পারবে না, ইউজিনের সব শেয়ার হোল্ডার তার বিপক্ষে চলে গেছে। তখন ইউজিনও চুপ করে বসে থাকে, ইয়োশিকে আটকায় না। ইউজিন নিজেকেও এই মামলায় ফাঁসিয়ে ফেলেছে, তাকে প্রেসিডেন্ট পদ থেকে সেফ ডাউন করা হবে। ইউজিনের আঙ্কেল জন আজ থেকে সব দায়িত্ব পালন করবে, আর এই আঙ্কেলের ওপর বিশ্বাস করা ঠিক হবে না। দেখা যাক আগে কি হয়। ইয়োশি মন খারাপ করে সেখান থেকে চলে আসে। ইয়োশির অবস্থা দেখে শিশু অনেক বেশি খুশি হয়, আর ইয়োশিকে বলে, এখন তোমার কিছু হবে না, না এদিকে আছে না ওদিকে আছে। তখন ইয়োশি শিশুর সাথে কথা বলে না, ইয়োশি সেখান থেকে চলে যায়। ইয়োশি খুব চিন্তা করছে, এখন তার নতুন জব খুঁজতে হবে, যাতে তার ফাইনাল কন্ডিশন উই করতে হবে। কিন্তু তখন তার ভাই ফোন করে বলে, মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি হাসপাতালে এসো। বেচারি ইয়োশি সেখানে যায়। মায়ের অবস্থা তো ঠিক আছে, কিন্তু খুব তাড়াতাড়ি তার লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে, তাহলে এতগুলো টাকা লাগবে। ইয়োশির পরিবারের কাছে এত টাকা নেই, এখন নিজেই কিছু করতে হবে। আসলে তার অ্যাকাউন্টও খালি পড়ে আছে, তাহলে ইয়োশির নিজের কোনো জিনিস সেল করতে হবে। ইয়োশির কাছে একটা নেকলেস আছে, ওইটা সেল করার জন্য চিন্তা করে, কিন্তু টেনশনের ব্যাপার হলো ওই নেকলেস ইউজিনের বাসায় পড়ে আছে। ইয়োশি সেখানে কিভাবে যাবে? ইয়োশি সেখানে গেলে ইউজিন একটার পর একটা প্রশ্ন করবে, কিন্তু যেতে তো হবেই, আর ইয়োশি এটাই করে। তারপর ইউজিন ইয়োশিকে বাসার ভেতরে আসতে বলে, আর ইউজিন এটাও বলে,
ডিভোর্স পেপার রেডি আছে, আজকে যে এই মামলা শেষ করে দেই। এই কথা শুনে ইয়োশি অনেকটা শকড হয়। তখন ইয়োশির ইউজিনের কাছে প্রেগনেন্টের কথা লুকিয়ে ইয়োশি অনেক বড় ভুল করেছে। যদি আগে সবকিছু ইউজিনকে বলে দিত তাহলে আজ এই সিচুয়েশন ক্রিয়েট হতো না। তারপর দুইজন সিভিল ভিউরিতে যায় আর ডিভোর্স সার্টিফিকেট ফাইল করে। তখন ইউজিন ইয়োশিকে বলে, সবকিছু শেষ হয়ে গেছে, আজ থেকে আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে। আর এই নাও তোমার শেয়ার, এখানে সব সার্টিফিকেট আমি তোমার নামে করিয়েছি। তারপর ইয়োশি বলে, আমি প্রথমে তোমাকে বলেছি আমার কিছু চাই না, এসব তোমার কাছে রেখে দাও। তখন ইয়োজিন সেখান থেকে চলে আসে আর ইয়োশি তখন নিজে নিজে বলে, সরি ইয়োশি, এসব কিছু মিথ্যা, আমি সত্যিটা আমি কি খুঁজে বের করব, আমরা আবার একসাথে হব। অন্যদিকে আমরা দেখি যে ইয়োশিরও মন খারাপ, ইয়োশি নিজেকে দোষ দিচ্ছে। আর তখনই সেখানে মোচান আসে আর ইয়োশিকে বলে, ফাইনালি ডিভোর্স হয়ে গেছে, চিন্তা করো না, তুমি আমার সাথে চলো। যখন ইয়োশি গাড়িতে বসে তখন ইউজিনও ওইসব দেখে। তারপর অ্যাসিস্ট্যান্ট লোজি জিজ্ঞেস করে, বস, ভাবিকে ডিভোর্স দিয়ে এখন আপনি কেন আফসোস করছেন? তখন ইউজিন বলে, আমি ইয়োশিকে এই কারণে ডিভোর্স দিয়েছি যাতে ইয়োশি সেফ থাকতে পারে। আমার ভয় হয় যে লোক আমাদের পিছু করছে ওই লোক ইয়োশিকে কোনো ক্ষতি না করে দেয়, এই কারণে আমি এই রকমটা করেছি। অন্যদিকে ইয়োশির ভাই ফোন দিয়ে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে। তখন ইয়োশি সেখানে পৌঁছায়। সুখবর এইটাই যে ইয়োশির বন্ধুরা ইয়োশির সাথে দাঁড়ানো ছিল। ইয়োশির সব বন্ধুরা কিছু না কিছু সাহায্য করতে রেডি ছিল। তারপর আমরা এই কথা জানতে পারি, আসলে ইয়োশিকে তার বাবা মা ছোটকালে অ্যাডপ্ট করেছে। এই কথা ইয়োশির মা নিজেই বলেছে। এই বেচারি তো একটার পর একটা শক পাচ্ছে। ইয়োশির খুশির ভরা জীবন এখন নরক হয়ে গেছে, সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। আর অন্যদিকে ইয়োজিনের শরীরের অবস্থা ভালো না। এই দেবদাস নিজের দেবীকে খুব মনে করছে, মানে ইয়োশিকে তার অনেক মনে পড়ছে। নিজে তো বেকার হয়েছে, তার সাথে অ্যাসিস্ট্যান্টকে বেকার বানিয়ে দিয়েছে। তখন অ্যাসিস্ট্যান্ট লোজি বলে, বস, আমাকেও সেখান থেকে বের করে দিয়েছে, এখন আমি কোথায় যাব? তখন ইউজিন বলে, চিন্তা করো না, তুমি এখনো আমার অ্যাসিস্ট্যান্ট, আমাকে বলো কি চলছে। অন্যদিকে শিশু ইউজিনের মায়ের সাথে দেখা করে আর ইউজিনের মাকে বলে, আমার পরিবার ইউজিনকে সাহায্য করতে রেডি আছে, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার বিয়ে ইউজিনের সাথে করাতে হবে। তখন ইউজিনের মা বলে, ঠিক আছে, আর এই রকমই করে। আর অন্যদিকে ইউজিন সব প্রমাণ একসাথে করছিল, ইউজিনের অ্যাসিস্ট্যান্ট সব ইনফরমেশন এনে দিচ্ছিল। বিশ্বাস ছিল খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করতে পারবে। ইউজিনের মা তার ছেলের বিয়ে শিশুর সাথে করানোর প্রোগ্রাম করেছে, কিন্তু এই কথা ইউজিন জানার পরে ঘাবড়ে যায়। ইউজিন শিশুকে বলে, সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন মিংলিং বলে, তুমি নিজের ক্যারিয়ারের ব্যাপারে চিন্তা করো, শিশুকে বিয়ে করলে তোমারই লাভ আছে, তুমি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে যাবে। মা ইউজিনকে বোঝানোর পুরো চেষ্টা করে, কিন্তু ইউজিন কারো কথা শুনতে রেডি না। তখনই সেখানে ইয়োশি আসে। ইউজিন ইয়োশির হাত ধরে সবাইকে বলে, আমার একটাই স্ত্রী, সেটা হলো ইয়োশি, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর যদি আমার কথায় কারো কষ্ট হয় তাহলে সরি, এখন আমরা চলে যাচ্ছি, আপনারা আপনাদের লাঞ্চ কন্টিনিউ রাখেন। ইউজিন একদম ঠিক করেছে, আজকে ইউজিন প্রমাণ করে দিয়েছে সে ইয়োশিকেই ভালোবাসে। তারপর ইউজিন ইয়োশিকে ভাগিয়ে অনেক দূর নিরিবিলি জায়গায় নিয়ে যায়। তারপর ইউজিন চিৎকার করে বলে, আজকে আমি অনেক খুশি, আমি যা করেছি একদম ঠিক করেছি, আমার কোনো আফসোস নেই। শোনো ইয়োশি, তুমি আমার ঘরে থাকো, আমার এটাই পছন্দ না, লোক বাজে কথা বলুক বা হাসুক, তুমি আমার স্ত্রী, আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই, আমি আর কিছুই চাই না, শুধু তুমি আমার সাথে থাকো। তারপর ইয়োশি বলে, আমি তোমার সাথে থাকতে চাই না, তুমি আমার সাথে মিথ্যে কথা কেন বলেছো আমার বাবার ব্যাপারে? তখন ইউজিন বলে, তুমি এত ড্রামা কেন করছো, এত চিন্তা করছো কেন? ওই সময় ইয়োশি বলে, তাহলে তুমি সত্যিটা কেন বলছো না আমাকে? তারপর ইউজিন বলে, আমি কিছু করিনি, আমি কেন তার ক্ষতি করব? তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? আমার মনে হয় আঙ্কেল জিংয়ের হয়তো তোমার বাবার সাথে কোনো লেনাদেনা ছিল, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সব কিছু জানা যাবে, আমি আছি তো তোমার সাথে। এই দুইজনের ভুল ধারণা দূর হয়ে গেছে আর ইয়োশিও বুঝতে পেরেছে তার স্বামী নির্দোষ, ইউজিন কিছুই করেনি। এই দুইজন তো এক হয়ে গেছে, ইউজিন তার হারানো অধিকার ফিরে পেয়েছে আর ইয়োশি তার বাবার খুনিকে তা খুঁজে বের করতে হবে, সাবধানে থাকতে হবে, কেউ যেন জানতে না পারে।
তারপর আমরা জানতে পারি ইয়োশির মায়ের সার্জারি সাকসেসফুল হয়ে গেছে। এখন তার শরীর দিন দিন ভালোর পথে যাচ্ছে। এই টেনশন তো শেষ। তারপর কাহিনীতে আসে নতুন টুইস্ট। আমরা আপনাদের এই কথা বলেছিলাম যে ইয়োশিকে তার বাবা মা পালতে এনেছে, তাই ইয়োশির প্রকৃত বাবা মা তারা নয়। ফাইনালি জানা গেছে ইয়োশির রিয়াল বাবা মা কে। মিস্টার লিং সে শিশুর বাবা, এখন ইয়োশির বাবা হয়। আসলে ইয়োশি যখন 3 বছরের ছিল তখন ইয়োশি গুম হয়ে যায়। তারপর কি হয়েছে তা আমরা সবাই জানি। তারপর এই ব্যাপারে যখন শিশু জানতে পারে তখন সে অনেক অবাক হয়ে যায়। ইয়োশি তো শিশুর রাতারাতি বোন হয়ে গেছে। এই ব্যাপারটা মেনে নেওয়া শিশুর জন্য সহজ ছিল না, শিশুর সময় লাগবে। অন্যদিকে ইউজিনের মা এই ব্যাপারটা জানতে পেরে তার তো রাতের ঘুম শেষ হয়ে যায়। তখন তার ছেলেকে বলে, ইয়োশি তো মিস্টার লিং এর মেয়ে, আর ওই লোক তো আমাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেছে। তুমি ইয়োশিকে ভালোভাবে বুঝিয়ে বাসায় নিয়ে আসো, আমার কোনো সমস্যা নাই। তখন ইউজিন বলে, ইয়োশি আমাকে রিজেক্ট করে দিয়েছে, আমাদের মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে। আপনি ইয়োশিকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন না, আপনার মনে নেই? এ কথা বলে ইউজিন তার রুমে চলে যায়। মা তো মাই হয়, তাই ছেলের চিন্তা হচ্ছিল ইয়োশি হোক বা শিশু, দুইজন তো এক পরিবারের। নিজের ছেলের সাকসেসের জন্য সে যে কোনো কিছু করতে পারে। যখন দুই শত্রু, যখন দুই বোন হয়ে যায় তাহলে কি হবে? ইয়োশি আর শিশুর মধ্যে বোনের মতো ভালোবাসা ছিল না। বিশেষ করে শিশু ইয়োশিকে নিজের বোন ভাবতেই পারছে না। যখন দুজন একসাথে থাকে তখন শিশুর মাথা খারাপ হয়ে যায়। শিশু নিজের বোনকে মারার জন্য গাড়ি থেকে নেমে যায় আর ইয়োশিকে বলে, তুমি আমার সব কিছু ছিনিয়ে নিয়েছো, তুমি ইউজিনকেও নিয়ে গেছো, আজ আমি তোমাকে ছাড়বো না। ইয়োশি নিজের বোনের সাথে ঝগড়া করে না, কিন্তু শিশু ইয়োশির গলা জোরে চেপে ধরে। তারপর শিশু থেমে যায়। তারপর নিজের বোনকে খুন করার পরিকল্পনা বাদ দিয়ে দেয়। শিশু মানে আর না মানে, ইয়োশি তো প্রকৃতভাবে তার বোন। তখন ইয়োশি শিশুকে বলে, সিদ্ধান্ত তুমি করবে। তোমার সারা জীবন জেলে পড়ে কাটাতে চায় না, স্বাভাবিকভাবে যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, অতীতকে ভুলে যাও আর সামনে যাও। পরের দিন সকালে আঙ্কেল জিং এর সাথে দেখা করার পর আবার চলে যেতে হয়, কিন্তু তখনই ইয়োজিন ইয়োশিকে থামায়। তখন ইয়োশি সেখানে থামে না আর গাড়ি চালিয়ে চলে যায়। তারপর আঙ্কেল জিং এসব দেখে হাসে আর বলে, ইউজিনের মামলায় ফেসে গেছে। কিন্তু ব্যাপারটা তো তেমন ছিল না। আসলে ইয়োশি আর ইউজিন দুইজনে নাটক করছিল, যাতে মানুষদের মনে হয় তারা দুজন আলাদা হয়ে গেছে। যতক্ষণ সত্যিটা সামনে না আসে ততদিন পর্যন্ত দুইজন এই রকমই করবে। একদিন ইয়োশি জানতে পারে যে আগুন লাগার কারণে ইয়োশির বাবা মারা গেছে। এখন ওই ফ্যাক্টরি আঙ্কেল জিয়াং এর নামে রেজিস্টার করা। আর যেদিন আগুন লেগেছে সেদিন একজন হকারের মেয়ে সেখানে ছিল, সেই দিন সবকিছু দেখেছে। এই কথা তো অনেক অবাক করার ব্যাপার। তারপর ইয়োশি আর ইউজিন ওই মেয়েটার কাছে যায়। তারপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায় আর ফাইনালি জানতে পেরে যায় আসলে ইয়োশির বাবাকে আঙ্কেল জিয়াং মেরেছে। সত্যিটা জানার পর এখন ইয়োশি কান্না করতে থাকে। তখন ইউজিন ইয়োশিকে জড়িয়ে ধরে আর ইয়োশিকে বলে, আমাদের মিশন পুরা হয়ে গেছে, আমাদের কাছে প্রমাণ চলে এসেছে, এখন আমরা আঙ্কেল জিংকে ছাড়বো না। তখন ইয়োশি বলে, ধন্যবাদ, তুমি আমার জন্য এত কিছু করেছো। তারপর ইয়োশি আর ইয়োজিন আঙ্কেলের কাছে যায়। তখন ইয়োশি আঙ্কেল জিংকে বলে, বাহ ড্রামাবাজ আঙ্কেল জিং, আপনি তো অনেক বড় খেলোয়াড় হয়েছেন, আমার বাবাকে মেরে ফেলেছেন আর ইউজিনের কোম্পানিকে দখল করেছেন, অনেক আয়েশ আরাম করেছেন। এখন তুমি আত্মসমর্পণ করো আর চলো আমাদের সাথে পুলিশ স্টেশনে। আঙ্কেল কান্নাকাটির পর আঙ্কেল জিং বলে, ওকে, আমি আত্মসমর্পণ করতে রেডি আছি। আঙ্কেল তার আসল রূপ দেখিয়ে দিয়েছে, ইয়োশিকে কিডন্যাপ করে নিজের সাথে নিয়ে গেছে। পরের দৃশ্যে আমরা ইয়োশিকে ওই ফ্যাক্টরিতে দেখি যেখানে ইয়োশির বাবা মারা গেছে। আঙ্কেল জিং ইয়োশির সাথে সেই রকম করতে যাচ্ছে। আঙ্কেল জিং আগেও এই রকমটা করেছে ইয়োশির বাবার সাথে, কিন্তু তখন ইউজিন সেখানে চলে আসে। কিন্তু ইউজিন আঙ্কেল জিং এর চালে পড়ে যায়। তখন আঙ্কেল জিং সেখানে আগুন লাগিয়ে সেখানে দরজা লাগিয়ে পালিয়ে যায়। এখন ইয়োশি আর ইউজিনের বাঁচা মুশকিল হয়ে যায়। আগুন আরও বাড়ছে, দুইজন বাহিরে বের হতে পারছে না। ধোঁয়ার কারণে এই দুইজন সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। ভাগ্যক্রমে সুপারস্টার লুজি সেখানে চলে আসে আর দুজনকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে যায় আর দুইজন বেঁচে যায়। ইয়োশি আর ইউজিনের সমস্যার সমাধান হয়ে যায়। তারপর ইউজিন আবারও প্রেসিডেন্ট হয়। আবার ইয়োশি আর ইউজিন বিয়ে করে। আর এখানেই এই ড্রামা মুভি শেষ হয়ে যায়। বন্ধুরা, ড্রামা সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে
কমেন্টস করে জানাতে ভুলবেন না। এমন দারুণ দারুণ সব কোরিয়ান ড্রামা সিরিজের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।